নির্বাণ ভালোমতো স্পর্শীকে একবার পরখ করে নেয়। ক্ষণেই তার চোখ গিয়ে আটকায় নিষিদ্ধ এক স্থানে। নির্বাণ দ্রুত নিজের দৃষ্টি সংযত করে দৃঢ় কণ্ঠে বলে, সেফটি পিন দাও কয়েকটা আমায়। স্পর্শী নির্বিকার ড্রেসিং টেবিলের ওপর থেকে কয়েকটা সেফটি পিন নিয়ে নির্বাণকে দেয়। নির্বাণ হাতের বইটা বিছানার উপরে রেখে স্পর্শীর নিকটে এসে হাঁটু গেড়ে বসে। স্পর্শীর কোমরের পাশের শাড়িটা ঠিক মতো টেনে সেফটি পিনের সাহায্যে ভালো মতো এঁটে দিয়ে বলে, শাড়ি ঠিক মতো পরতে না পারলে পরো কেন? যত সব মানুষের মাথা নষ্ট করার ধান্দা। কথাটা বলেই নির্বাণ উঠে দাঁড়ায়। বিছানার ওপর থেকে বইটা নিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আর স্পর্শী পুনরায় হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে। তার দিনটাই আজ বোধহয় বিহ্বলতাময়। ব্যস্ত কোলাহলপূর্ণ পরিবেশের মাঝেও একজোড়া আঁখি পল্লব বারংবার ঘুরে ঘুরে দেখছে শ্যামাময়ী এক মানবীকে। মোহগ্রস্ত সেই দৃষ্টি। যতবারই মানবটি কাজ ফাঁকি দিয়ে দেখছে মানবীকে, ততবারই তার বক্ষ স্পন্দন বেড়ে যাচ্ছে হু হু করে। মানবীর শব্দহীন হাসি যেন ঝংকার তুলেছে মানবের কর্ণকুহরে। বাড়ছে মনে মানবীকে নিয়ে নিরন্তর দেখার তৃষ্ণা। একেবারে যে এই দেখা শেষ হবার নয়। সময়ের কাঁটা সেকেন্ড মিনিট পেরিয়ে ঘন্টায় পদার্পণ করতেই মানবটির মনে হলো মেয়েটি যে বাড়ি শাড়ি পরিধান করে সেই বাড়ি তার অবস্থা যেন করুণ হয়। নির্মল পুরুষালী মনের কলঙ্কের সিলমোহর পড়ে যায়। জাগ্রত হয় নিষিদ্ধ ইচ্ছে, বিচলিত অনিয়ন্ত্রিত হয় হৃদয়। আগে তো কখনো কোনো নারীকে দেখে এমন বোধ হয়নি তার। তাহলে এই মানবীর বেলায় কেন এমন হয়? জীবনের 29টা বসন্ত পেরিয়েও যে মন কারোর কাছে ধরা দেয়নি, কারোর সৌন্দর্যের ধার মাপেনি, কখনো দুর্বল হয়নি, সেই মন কিনা সব শেষ হারালো চৈত্র মাসের এক অপরাহ্নে। এই এক নারীতে সেই স্থির দৃষ্টিতে তাকায় সামনে। এমন সময় পাশ থেকে মন্থর কণ্ঠে কেউ বলে ওঠে, অবশেষে বুঝলি, পাথরের বুকে ফুল ফুটলো। নিজের ঘোর থেকে বেরিয়ে আসলো নির্বাণ। ক্ষণেই কণ্ঠের উৎস খুঁজে বের করতে সে পাশ ফিরে তাকালো। নাহিদের ভুরু উঁচানো দৃষ্টি দেখে ভুরু কুঞ্চিত হলো তার। সগরোক্তি কণ্ঠে বলল, কি বলতে চাইছিস তুই? আরে ভাই, আর কত ঢং করবি? শিকার যা, তুই ভাবির প্রেমে পড়েছিস। কথাটা কর্ণগোচর হওয়া মাত্রই নির্বাণ বিব্রত বোধ করল। নিজের ভেতরকার অনুভূতি কোনো মতে লুকিয়ে শক্ত গলায় বলল, এইখানে কি করছিস তুই? তোকে না গেটের দিকে থাকতে বলেছিলাম আমি? যা, এখনই ওই দিকে যা। কথা ঘোরাচ্ছিস কেন রে ভাই? আমার কাছে স্বীকার করতে এত লজ্জা? মার না খাইতে চাইলে এক্ষুনি চোখের সামনে থেকে দূর হ। নাহিদ মুখ বাঁকিয়ে বলে, স্বীকার করলি না তো? আচ্ছা, ঠিক আছে, আরেকবার খালি ভাবির দিকে তাকা তুই, ডাইরেক্ট ভাবিকে নিয়ে তোর সামনে হাজির হব। নির্বাণ রোষানগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার হাতে মার খাইস না অনেক দিন, তাই না? আচ্ছা আয়, তোর পিঠটা একটু দেখে নেই। নাহিদ মুহূর্তেই এক কদম পিছিয়ে গিয়ে বলে, মৃদুল ডাকছে আমায়, যাই আমি। কথাটা বলেই নাহিদ উল্টো পথে হাঁটা দিল। তবে কিঞ্চিত মুহূর্ত না পেরোতেই নাহিদ পুনরায় ফেরত এসে বলল, ভাবির দিকে আর তাকাবি না, তোর দৃষ্টিতে আমার ভাবির নজর লেগে যাবে। কথাটা বলে নাহিদ আর এক মুহূর্ত বিলম্ব না করে দৌড়ে পালালো। নির্বাণ তপ্ত নিঃশ্বাস ফেলে এক নজর তাকালো স্পর্শীর পানে, অতঃপর নিজ কাজে মনস্থির করল। নিশীথের কৃষ্ণ আকাশে দীপ্তিময় লক্ষ নক্ষত্রের মাঝে অর্ধবৃত্তাংশ চন্দ্রিমা অকৃত্রিম হাতে দ্রুতি বিলাচ্ছে। নিজের সীমাবদ্ধতা পেরিয়ে স্নিগ্ধ দ্যুতির ছটা দক্ষিণা জানালার শেকল পেরিয়ে হামাগুড়ি খেলে মেঝেতে। একাংশ স্নিগ্ধতা গিয়ে ঠেকল বিছানায় ঘুমন্ত কৃষ্ণময়ী মানবীর চরণে। পায়ের সাথে লেপ্টে থাকা রূপালী পায়েল দুটির আলোর সংস্পর্শে এসে মুক্তার ন্যায় চিকচিক করল। রুমে প্রবেশ করা মাত্রই সর্বপ্রথম সেই দিকে চোখ গিয়ে আটকায় নির্বাণের। ক্লান্ত দৃষ্টিতে ছড়ায় মুগ্ধতা। দরজার সামনে থেকে সরে আসলো নির্বাণ। খুব সাবধানতার সহিত দরজা আটকে দিল। শব্দ হতে দিল না একটুও।
অতঃপর দেওয়াল হাতড়ে জ্বালিয়ে দিল নীলাভ আলোটি। পূর্ণ দৃষ্টিতে তাকালো স্পর্শীর পানে। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটি, চুল এলোমেলো হয়ে পড়ে আছে মুখে গলদেশে। নির্বাণ দীর্ঘ নিঃশ্বাস, পরনে পাঞ্জাবিটা খুলে ফেলে। গা থেকে তার ঘামের তীব্র গন্ধ আসছে, গোসল করা প্রয়োজন। নির্বাণ ব্যাগ থেকে এক সেট কাপড় বের করে চলে যায় ফ্রেশ হতে। ঘণ্টাখানিক বাদে নির্বাণ বেরিয়ে আসে, বাঁ হাতে তোয়ালে ধরে ঘর্ষণ চালায় মাথায়। ভালো মতো চুলের পানি মুছে দিয়ে তোয়ালেটা চেয়ারের উপরে ফেলে দেয়। ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। স্পর্শীর পাশে এসে আধ শোয়া হয়ে বসে সে। কিছুটা ঝুঁকে ডান হাতের তর্জনী উঁচিয়ে খুব সন্তর্পণে স্পর্শীর মুখের ওপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়, গলদেশ হতে সরিয়ে দেয়। মেয়েটা বোধহয় গোসলের পর ভালো মতো মাথাও মোছেনি, চুল এখনো সিক্ততা বিরাজমান। স্পর্শীকে দেখতে দেখতেই ঘোর লাগলো নির্বাণের। নিজেকে নিজেই প্রশ্ন করলো, আসলেই কি আমি তোমার প্রেমে পড়েছি? এই পাষাণ হৃদয়ে কি আদৌ কারোর জন্য ভালোবাসার অনুভূতি জন্মাতে পারে? হঠাৎ নির্বাণের দৃষ্টি গিয়ে স্থির হলো স্পর্শীর অধর যুগলে। কিনারে এখনো লালাভ রংটি লেপ্টে আছে। নির্বাণ এইবার বৃদ্ধা আঙ্গুল ছোঁয়ালো সেইখানে, ধীর গতিতে মুছে দেওয়ার চেষ্টা করলো রংটি। মুহূর্তেই ঘুমের ঘোরে কেঁপে উঠল স্পর্শী। খুব আদুরে ভঙ্গিতে নির্বাণের হাত জড়িয়ে ধরে অন্য পাশে ফিরল সে। মুহূর্তেই নির্বাণ স্পর্শীর আরো নিকটে ঝুঁকে পড়ল, মুখশ্রী গিয়ে ঠেকল স্পর্শীর গলদেশে। নির্বাণ ভাবল, এইবার হয়তো মেয়েটার ঘুম ভেঙেই গেল, কিন্তু না, এমনটা হলো না। স্পর্শীর তন্দ্রা ঘুরেই নিমজ্জিত থাকলো। নির্বাণ এইবার কিঞ্চিত হাসল, স্বেচ্ছায় পেছন থেকে জড়িয়ে ধরল স্পর্শীকে। বিড়বিড় করলো আনমনে, তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না, তবে তোমাকে আমার চাই। অ্যালার্মের কর্কশ ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই তন্দ্রা কাটল স্পর্শীর। অধীনস্থ নয়নে চোখ বুলালো চারিদিকে। বালিশের পাশে হাতড়ে মোবাইলটি খুঁজে বের করে অ্যালার্মটা অফ করলো। তন্দ্রা ভাব পুরোপুরি কাটতেই বিব্রত বোধ করলো সে। স্পর্শী প্রথম দিনকার মতো আজও নির্বাণের পায়ের ওপরে পা উঠিয়ে দিয়েছে। বিষয়টা যত না স্পর্শীর নিকট লজ্জাজনক ঠেকল, তার চেয়েও বেশি অস্বস্তি বোধ করল। অতঃপর নিজের ওদরে নির্বাণের বলিষ্ঠ হাত স্থির দেখে স্পর্শী ভুরু কুচকে বিড়বিড় করল, রাতে আমি তার উপরে হাত পা ফালাই নাকি সে আমার উপর? কোনটা? সঠিক উত্তর পেল না স্পর্শী। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে করে নির্বাণের হাত নিজের ওপর থেকে সরিয়ে উঠে পড়ল। নির্বাণ ওঠার পূর্বেই আগেই ভাগেই সে রুম থেকে বেরিয়ে পড়ল। লজ্জায় নাকি সংকোচে তা বোঝা গেল না। বিয়ের অনুষ্ঠান দুপুরে হলেও দীর্ঘ পথ এখন যানজটের কারণে বরযাত্রীর নিজ গন্তব্যে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল ঘনিয়ে এসেছে। গেট দিয়ে ঢোকা মাত্রই কনে পক্ষের সকলে ব্যস্ত হয়ে পড়ে বরযাত্রীদের আপ্যায়নে। খাবারের সময় বহুক্ষণ পূর্বেই অতিক্রম হয়ে যাওয়ার আগেই বরযাত্রীদের খেতে বসানো হলো। মুহূর্তেই টেবিল সাজানো হলো হরেক পদের রান্নায়। কারোর বুঝতে দেরি নেই যে বরযাত্রীদের জন্যই বিশেষ আয়োজন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার বেশিরভাগ সময়ই সবাই ক্ষুধার্ত ছিল, যার দরুন খাবার আসার পরপরই সকলে আহার করতে ব্যস্ত হয়ে পড়ে। খাওয়া দাওয়া শুরু মিনিট দুয়েকের পরেই নির্বাণ স্পর্শীর পাশে এসে বসে, মন্থর কণ্ঠে বলে, রোস্ট খাওয়ার প্রয়োজন নেই তোমার? কথাটা শ্রবণ হতেই স্পর্শী ভুরু কুচকে তাকায়, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন? ওটাতে বাদামের পেস্ট ব্যবহার করা হয়েছে। তোমার না বাদামের সমস্যা, ওইটা বাদে বাকিগুলো তুমি খেতে পারবে। স্পর্শী অবাক হলো এই দেখে যে একবার বলাতেই নির্বাণের মনে আছে তার কোন খাবারে প্রবলেম। সেই সাথে আলাদা ভালো লাগাও কাজ করলো মনের গহীনে। সে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি এই ভেবেও রোস্ট খেতাম না। এটাতে বাদামের পেস্ট ব্যবহার করা হয় আমি জানি, তবে আপনি কিভাবে জানলেন? বাবুর্চির থেকে জিজ্ঞাসা করে এসেছি। মুহূর্তে স্পর্শীর ঠোঁটের কোণে ছেয়ে গেল তৃপ্তির হাসি। মানুষটার ক্ষুদ্র ক্ষুদ্র খেয়াল রাখা যে
তাকে প্রতিনিয়ত দুর্বল হতে বাধ্য করছে। নিভৃতেই জায়গা গড়ে নিচ্ছে তার বক্ষ স্থলে। তার জন্য এতটা সাবধানতা অবলম্বন হাতে গোনা কিঞ্চিত মানুষজনেরই করছে। সেই মানুষের তালিকায় আজ নির্বাণ পাকাপোক্তভাবেই জায়গা করে নিয়েছে। স্পর্শী কিছু না মুচকি হেসে খাওয়া শুরু করলো। খাওয়া শেষে নির্বাণ কিঞ্চিত মুহূর্তের জন্য দৃষ্টি আড়াল হয়ে যায়। স্পর্শী চারিদিকে নির্বাণকে না পেয়ে এক কিনারে গিয়ে বসে। ক্লান্ত লাগছে তার বেশ। স্পর্শী একটু ঝিমিয়ে বসে পার্স থেকে মোবাইলটা বের করে। আকস্মাতই তার সামনে ছোট্ট একটা ভ্যানিলা আইসক্রিমের বাটি তুলে ধরে কেউ। স্পর্শী পাশ ফিরে তাকায়। মুহূর্তেই দৃষ্টির মণিতে নির্বাণের মুখশ্রী ভেসে ওঠে। স্পর্শী কৌতূহলী দৃষ্টিতে নির্বাণের দিকে তাকাতেই নির্বাণ মন্থর কণ্ঠে বলে, ধরো এটা। বাদামের জন্য পায়েস বা জর্দা কোনোটাই তো খেতে পারোনি তুমি, তাই না? বিয়ের কার্যক্রম শেষ করে ফিরতে ফিরতে স্পর্শীদের প্রায় রাত হয়ে যায়। বাড়ির ছেলে মেয়েরা আর কিঞ্চিত গুরুজনেরা আগে ভাগে এসেই ঘর বাড়ি গুছিয়ে নববধূকে বরণ করার প্রস্তুতি নিয়ে নেয়। অতঃপর বাকিরা এসে পৌঁছাতেই বরণ করা হয় বর ও নববধূকে। আনুষ্ঠানিক রীতিনীতি মেনে বধূকে বসিয়ে আসা হয়েছে ফুলে সজ্জিত রুমে। সকলে কিছুক্ষণ হাসি ঠাট্টা করে চলে আসে বাহিরে। মাহিনকে হেনস্থা করতে তার আসার পূর্বেই দরজার সামনে গোল হয়ে দাঁড়ায় সকলে। স্পর্শী সেখান থেকে চলে আসতে চাইলেও নাহিদের জন্য পারে না। অগত্যা সকলের সাথে দরজার ধারে দাঁড়ায়। অনন্তর মাহিনের দেখা মিলতেই সকলে হামড়ে পড়ে তার ওপর। জানায় মোটা অঙ্কের টাকা না নিয়ে তারা কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দিবে না। মাহিন প্রথমে রাজি না হলেও সকলের পীড়াপিড়িতে অবশেষে রাজি হয় টাকা দিতে। টাকা পাওয়া মাত্রই সকলে হই হুল্লোড় করে দরজাটা ছেড়ে দেয়। সকলের উচ্ছ্বাস দেখে মাহিন মুখ বাঁকিয়ে বলে, যত মজা করার করে নে, এই দিন ফুরিয়ে আমারও দিন আসবে, সেদিন আমিও বুঝবো মজা। নাহিদ দাঁতের পাটিটা বের করে বিস্তৃত হেসে বলে, আগে আসুক তোমার দিন, তারপর কথা বইল। আমাদের দিনে তোমার কথা বলা সাজে না। এখন চুপচাপ বাসঘরে গিয়ে নিজের কাজ করো, যাও। মাহিন কপট রাগ দেখিয়ে বলে, আমার কথা বাদ দে, সামনে যে নির্বাণের বিয়ে, নিজের ভাইয়ের থেকে 4 আনা বের করতে পারোস কিনা দেখুম নে। যদি না পারোস টাকা বের করতে, তোর একদিন কি আমার একদিন। নাহিদ ভাব নিয়েই বলে, টাকা না দিলে ভাইয়ের বাসর হইতে দিব না আমি। ভাবিরে কিডন্যাপ করে হলেও টাকা হাতাবো আমি। মৃদুল বলে, স্লোগান তাহলে কি করবি? টাকা দাও বউ নাও, নাকি বাসর করিতে হইলে আমাদের দাবি মানতে হবে, কোনটা? স্লোগান শুনে সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। এইদিকে নির্বাণের নাম উঠতেই স্পর্শী মেদুর গালে ছড়ায় রক্তিমা, মাথা নুইয়ে যায় লজ্জায়। ভাই একটা দুনিয়ার বদরাগী, আরেকটা পুরাই লাগামহীন। কাদের মাঝে চলে আসলো স্পর্শী আল্লাহ মালুম। হঠাৎ পেছন থেকে কেউ গুরু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মাহিন, তুই এখনো বাহিরে কেন? আর কি নিয়ে মজা হচ্ছে? নির্বাণের কণ্ঠস্বর সকলে শনাক্ত করতে পেরে মুহূর্তেই জমে যায়। ততষ্ট হয়ে পেছনে ঘুরে তাকায় সকলে। নির্বাণের গাম্ভীর্যপূর্ণ অভিব্যক্তি দেখে সকলেই ফাঁকা একটা ঢোক গিলে নেয়। এদিকে মাহিন নির্বাণকে দেখা মাত্রই চওড়া হাসি দেয়। মনে মনে নাহিদ এবং সকলকে ফাঁসিয়ে দেওয়ার ফন্দি এঁটে নিয়ে বলে, আরে তোর কথাই হচ্ছিল, ওরা বলছিল। চোখের পলকে নাহিদ মাহিনের পেটের কোণয় দিয়ে আঘাত করে এবং মাহিনকে অর্ধেক কথার মাঝেই থামিয়ে দেয়। মাহিন ব্যথায় পেট চেপে ধরে নাহিদের দিকে রোষানগ্নি দৃষ্টিতে তাকায়। নাহিদ সেই দৃষ্টি উপেক্ষা করে কিঞ্চিত হেসে নির্বাণকে বলে, কিছু না ভাই, মাহিন ভাই আজাইরা পেঁচাল পারে খালি। আমরা তো শুধু তাকে বাসরে ঢোকাচ্ছিলাম, কি ঠিক তাই না বলো ভাই সব? বাকিদের দিকে অপ্রস্তুত ভঙ্গিতে প্রশ্ন ছড়ে মারে মাহিদ। পরেক্ষণেই সকলে সেই কথার সমর্থন জানায়, কেননা এইখানে কম বেশি সকলেই নির্বাণের রাগ সম্পর্কে অবগত। নিজে বা অন্যকে নিয়ে কোনো রকমের ব্যঙ্গাত্মক উক্তি নির্বাণের পছন্দ নয়। একবার এক কাজিন মজার ছলে নির্বাণকে নিয়ে মজা করেছিল। অতঃপর নির্বাণের ঝাড়ির বর্ষণেই তার 102 ডিগ্রি জ্বর উঠে কুপকাত অবস্থা।
সেই থেকেই তারা কখনো নির্বাণের সামনে মজা করার দুঃসাহসিকতা করে না। তৎক্ষণাৎই সকলের এইরূপ পরিবর্তনে স্পর্শী বেশ চমকায়। নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে থাকে তাদের। নির্বাণ ভুরু কুঁচকে তাকিয়ে বলে, আচ্ছা মাহিন, তুই এখন ভেতরে যা, আর বাকি সব কাজ নিজের রুমে নিয়ে যা। সকলে মাথা দুলিয়ে সম্মতি জানায়। মাহিন পুনরায় কিছু বলতে নিলে নাহিদ মাহিনকে ঠেলে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে চাপা কণ্ঠে বলে, প্রতিশোধ নিলে অন্যভাবে নাও। আমাদের বাঘের মুখে ফেলার ফোন দিয়ে আসছো কেন? হ্যাঁ, এখন এদিক সেদিক না দেখে সোজা মন দিয়ে বাসর ঘরে যাও। কথাটা বলেই নাহিদ কিঞ্চিত শব্দ করে দরজাটা আটকে দেয়। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নাহিদ সকলকে নিয়ে কেটে পড়ে। নির্বাণ এইবার পূর্ণ দৃষ্টিতে তাকায় স্পর্শীর পানে। রুমে চলো। স্পর্শী মাথা দুলিয়ে পেছনে পেছনে যায় নির্বাণের। যাওয়ার মাঝে নির্বাণের ডাক পড়ে। নীলুফা ডাকছেন। নির্বাণ স্পর্শীকে রুমে যেতে বলে চলে যায় নীলুফার কাছে। স্পর্শী রুমে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। আখি পল্লব ভর্তি নিদ্রা বিরাজমান। মিনিট 2-1 পেরোতেই চোখ লেগে আসে স্পর্শীর। বেশ কিছুক্ষণ পর তন্দ্রা ঘোরেই অতি পরিচিত পুরুষালী কণ্ঠে নিজের নামটা শুনতে পায় স্পর্শী। পিটপিটিয়ে চোখ খোলার চেষ্টা করে সে। আধ নিবন্ত চোখে তাকায় সামনে। মুখের সামনে নির্বাণের প্রতিচ্ছবি দেখে মন্থর কণ্ঠে বলে, কি হয়েছে? ঘুমাতে দিন না। ওঠো আগে, এইভাবে কেউ ঘুমায়? কিছু তো চেঞ্জ করনি, ফ্রেশ হয়ে তারপর ঘুমাও। স্পর্শী একরোখা কণ্ঠে বলে, আমি এভাবেই ঘুমাবো। উফ, ওঠো তো। নির্বাণ এক প্রকার টেনেই স্পর্শীকে ওঠালো। স্পর্শী ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় নির্বাণের দিকে একরাশ বিরক্তি নিয়ে তাকালো। নির্বাণ সেই দৃষ্টি আমলে না নিয়েই নিজ উদ্যোগে এক এক করে স্পর্শীর গহনাগুলো খুলে দিল। অতঃপর ব্যাগ থেকে এক সেট জামা বের করে ধরিয়ে দিল স্পর্শীর হাতে। কিছুটা অসন্তোষজনক কণ্ঠেই বলল, এতটা পথ জার্নি করে এমন নোংরা অবস্থায় কিভাবে কেউ ঘুমাতে পারে? হ্যাঁ, এখনই গিয়ে শাওয়ার নেবে তুমি, যাও। স্পর্শী অপ্রসন্ন কণ্ঠে বলে, এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এই রাতে শাওয়ার? নির্বাণ কঠিন চিত্তে কণ্ঠে বলে ওঠে, যা বলেছি তাই করো, যাও। ধুলো মাখা শরীর নিয়ে আর যাই হোক, তুমি আমার পাশে ঘুমাতে পারবে না। আচ্ছা, তাহলে আমি মায়ের রুমে যাচ্ছি, তার সাথেই ঘুমাবো আজ আমি। কথাটা বলে স্পর্শী দরজার দিকে যেতে নিলে নির্বাণ তার বাহু ধরে টান দেয়। সগরোক্তি কণ্ঠে বলে, এক পাও যদি রুমের বাহিরে যাওয়ার জন্য চালিয়েছ, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ফ্রেশ হতে যাও এখনই। স্পর্শী প্রত্যুত্তর করতে চাইল, তবে নির্বাণের দৃঢ় ভাব দেখে দমে গেল। সেই সাথে খানিকটা অভিমান হলো নির্বাণের দৃঢ় ব্যবহারে। অগত্যা একরাশ অভিমান নিয়েই চলে গেল ফ্রেশ হতে। স্পর্শী যেতেই নির্বাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অতঃপর স্পর্শীর গহনাগুলো বিছানা থেকে তুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে বিছানা ঝাড় দিয়ে নিল। রুমে এয়ার ফ্রেশনার স্প্রে মেরে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে নীলুফার রুমের উদ্দেশ্যে। তার এখন আবার ফ্রেশ হওয়া প্রয়োজন। স্পর্শী বেরিয়ে এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভুরু কুঁচকাল। তবে বিষয়টা এতটাও আমলে নিল না। কোনো রকমে চুল মুছে দ্রুত গা এলিয়ে দিল বিছানায়। নিদ্রায় কাবু সে, নয়ন দুটি নিমজ্জিত আধারে। স্পর্শী শুয়ে পড়তেই নির্বাণ রুমে এলো। প্রখর দৃষ্টিতে তাকালো স্পর্শীর দিকে। উল্টো মুখ করে শুয়ে আছে সে। চুল বেয়ে তার এখনো টপ টপ করে পানি পড়ছে। ভিজে যাচ্ছে নীলাভে আবৃত বালিশ বিছানা। সিক্ত জামার আড়ষ্টে লেপ্টে আছে পিঠের সাথে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলল। হাতে থাকা তোয়ালেটা নিয়ে এগিয়ে গেল স্পর্শীর দিকে। ফের টেনে তুলল তাকে। স্পর্শী এইবার আকাশ ছুঁই ছুঁই রাগ নিয়ে বলল, কি সমস্যা? বারবার আমাকে নিয়ে টানা হেঁচড়া কেন করছেন? ঘুমাবো আমি। নির্বাণ চিন্তামগ্ন কণ্ঠে বলল, মাথা মোছনি কেন ঠিক মতো? ঠান্ডা লেগে যাবে তো। স্পর্শী নির্বাণের কথা অগ্রাহ্য করতে চাইল। নির্বাণ স্পর্শীকে নিজের বুকের সাথে ঠ্যাস দিয়ে ধরে। খুব সন্তর্পণে চুলগুলো মুছে দিতে থাকে। ঘুমের তাড়নায় স্পর্শীও নিভৃতে গুটিয়ে আসে নির্বাণের দিকে। ক্লান্ত থাকায় ঘুমমন্ত কুমারী সে অবস্থাতেই পাড়ি জমায় বিভোর রাজ্যে।
নির্বাণ বিষয়টা উপলব্ধি করতে পারল আরও পরে। স্পর্শীকে এইভাবে ঘুমিয়ে পড়তে দেখে নির্বাণ স্বল্প প্রশস্তে হেসে বলে, মেয়েটা এত ঘুম কাতুরে কেন? মেহেদি রাঙা বিকালের স্বচ্ছ প্রতিচ্ছবি ছোট দিঘির বুকে। দিঘির পাড়ে বসেই পড়ন্ত বিকেলের অপার্থিব সৌন্দর্য উপভোগ করছে এক দল কিশোরী। তার মধ্যে স্পর্শীও অন্তর্ভুক্ত। নির্বাণদের কাজিনদের সাথেই এই দিকটাই আসা তার। জায়গাটা কোলাহল মুক্ত হওয়ায় সেখানেই জমে গেল আড্ডা। আকস্মাতই স্পর্শীর ইচ্ছে হলো দিঘির জলে পা ভেজাতে। নিজের ইচ্ছেকে হেলায় যেতে না দিয়ে পাড়ে কাঠ নিয়ে বাঁধানো চুল উঁচু জায়গায় বসে সন্তর্পণে পা ডুবিয়ে দিল শীতল জলে। স্পর্শীকে দেখা দেখি কয়েকজন এগিয়ে এসে একই কাজ করলো। গল্প গুজবে সময় কাটলো কতক্ষণ। অতঃপর সাজ নেমে আসতেই সকলে উঠে দাঁড়ালো এক এক করে। তবে স্পর্শী উঠল না, বসে রইল। তার ভালো লাগছে এইখানে, খোলা আকাশের নিচে নির্মল বাতাসে। নিবিড় দৃষ্টি স্থির হলো মিলিত আকাশের পানে। স্পর্শীকে এইভাবে বসে থাকতে দেখে ইমাদুলের বড় মেয়ে সুবর্ণা বলে ওঠে, ভাবি, ভেতরে যাবে না? একটু পরেই আজান দিবে, এর আগে বাসায় না ফিরলে মা বকবে। স্পর্শী মন্থর কণ্ঠে বলে, আমি এইখানে আরেকটু থাকতে চাই, তোমরা যাও, আমি না হয় একটু পরে আসছি। রাসেলের কনিষ্ঠ মেয়ে রামিসা বলে ওঠে, তোমাকে না নিয়ে ফিরলে আমরা সবাই বকা খাবো। এইভাবেই মা বলে যে সন্ধ্যার সময় দিঘির পাড়ে থাকতে নেই নাকি, জিনে ভূতে ধরে, তুমি চলো না আমাদের সাথে। স্পর্শী পুনরায় বলে ওঠে, বকবে না, আমি বলবো নে, আমি থাকতে চেয়েছিলাম বলেই তো তোমরা ফিরে গিয়েছো, তোমাদের দোষ নেই। সকলে আরো কয়েকবার স্পর্শীকে তাদের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু শেষে স্পর্শীকে রাজি করাতে না পেরে ব্যর্থ হয়েই চলে যায় তারা। কিঞ্চিত সময় পরই প্রতিধ্বনিত হয় আজানের মিষ্টি ধ্বনি। ধীরে ধীরে রঙিন আকাশ আবৃত হয় কৃষ্ণ রঙে। স্পর্শী মাথায় দেওয়া ঘোমটাটা আর একটু টেনে নিয়ে পুনরায় মন দেয় আকাশের রূপান্তর দেখতে। কিছু সময় অতিবাহিত হতে না হতেই পেছন থেকে নির্বাণের কণ্ঠ ভেসে আসে, তুমি এখনো এখানে কি করছো? স্পর্শী ফিরে তাকায়, নির্বিকার কণ্ঠে বলে, আকাশ দেখছি। দেখা হলে ভেতরে চলো, এখন দিঘির পাড়ে থাকাটা নিরাপদ না। স্পর্শী হেসে বলে, কেন, আপনিও কি জিনে ভূতে বিশ্বাস করেন? নির্বাণ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলে, বকাটা ছেলের দল বের হয় এই সময়, এই দিকটাই আসে বেশিরভাগ সময়। স্পর্শী ঠোঁট গোল করে বলে, ও আচ্ছা, চলো। স্পর্শী কথা না বাড়িয়েই উঠে যায়। তা দেখে নির্বাণ এগিয়ে এসে ওর হাতটা ধরে, আস্তে ধীরে ওঠো, পড়ে যাবে তা না হলে। স্পর্শী প্রত্যুত্তর না করে তবে কিঞ্চিত হাসে, মনটা আজ তার হৃষ্ট চিত্ত। নির্বাণের হাত ধরেই উঠে দাঁড়ালো সে। স্পর্শীর হাতেও পেছনে মাটি লেগে থাকায় ঝাড়া দিল। নির্বাণ সেটা লক্ষ্য করে পকেট থেকে রুমাল বের করে স্পর্শীর হাতে টেনে ধরল। খুব যত্ন সহকারে হাত দুটো মুছে দিল রুমালটার পানিতে। স্পর্শী তা দেখে বলল, ফেললেন কেন? এভাবেই। আর চলো এখন। স্পর্শী পাল্টা প্রশ্ন করতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে আর করল না। সিক্ত পায়ে জুতো চড়িয়ে হাঁটা দিল নির্বাণের সাথে। বাগানের পথ ধরে কিছু দূর এগোলো শেখ বাড়ি। ভেজা ঘাসের ওপর স্পর্শীকে অসাবধানতার সাথে হাঁটতে দেখে নির্বাণ বলল, আস্তে হাঁটো, জায়গাটা ভেজা, পড়ে যাবে। নির্বাণের কথাটা বলতে দেরি, তবে স্পর্শীর স্লিপ কাটতে নয়। নির্বাণ দ্রুত ওর হাতটা টেনে ধরে। স্পর্শী নিজের ভারসাম্য রক্ষা করে সোজা হয়ে দাঁড়াতেই নির্বাণ বলে, বলেছিলাম না। স্পর্শী লজ্জায় মাথা নুইয়ে বলে, আসলে খেয়াল করিনি। নির্বাণ কিছুই বলল না, নিভৃতে তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্পর্শীর হাত নিজের হাতের মুঠোয় ধরল। বাকিটা পথ আর হাত ছাড়ল না সে। ড্রয়িং রুমে বসেছে আজ জম্পেশ আড্ডা। বাড়ির ছোট বড় সকলেই একজোট হয়ে নানান কথার সুর তুলেছে। মাঝে মধ্যে হাসির রোল পড়ছে উচ্চ স্বরে। কথায় কথায় জানা গেল মাহিনের বিয়ের জন্যই নির্বাণের বিয়েটা চটজলদি সারতে হয়েছে।
শেখ বাড়ির নিয়ম অনুযায়ী বড় ছেলের আগে ছোট ছেলে বিয়ে করতে পারবে না, আর শেখ বাড়ির বড় ছেলে হিসাবে নির্বাণকেই ধরা হয়। কয়েক বছর ধরেই নির্বাণকে বিয়ের জন্য বলা হচ্ছিল, কিন্তু নির্বাণ বিয়ে করতে ইচ্ছুক নয় বলে তারা কথা আগাতে পারেনি। এর মাঝে মাহিন এসে ওর পছন্দের কথা জানায়। পাত্রীপক্ষের ব্যাকগ্রাউন্ড ভালো থাকায় বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়, কিন্তু বিয়েটা আটকে থাকে নির্বাণের বিয়ের জন্য। অবশেষে নির্বাণও সম্মতি জানায় বিয়ের জন্য, আর পুরো ব্যাপারটাই সে ছেড়ে দেয় নীলুফা ও রাদিনের ওপর, কেননা তার ভরসা ছিল তাদের ওপর। ঘটকের মাধ্যমে স্পর্শীকে নাকি রাদিনী পছন্দ করেছিলেন নির্বাণের জন্য। অতঃপর নির্বাণকে বিষয়টা জানানো হলে সে পাত্রীকে না দেখেই তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কথা ছিল তাদের মেয়ে পছন্দ হলে আংটি পরিয়ে রাখবেন, আর খুব দ্রুত আয়োজন করে বিয়ের পর্ব চুকিয়ে নেবেন। এরপর মাহিনেরটা, কিন্তু পাত্রীপক্ষ চাইছিলেন বিয়েটা পরেই হোক, আর তাই দুই পক্ষ সেই দিনই বসে পরামর্শ করে সিদ্ধান্ত নেন নির্বাণ আর স্পর্শীর কাবিন করিয়ে রাখবেন এবং পরবর্তীতে আয়োজন করে নেবেন। সব শুনে স্পর্শী ধাতস্থ হয়ে বসেছিল। নির্বাণের সাথে তার বিয়েটা কাকতালীয়, অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছিল, তা সে পূর্বেই বুঝেছিল। তবে আগেরকার মতো এখন তার বিশ্রী অনুভূতি হয় না সম্পর্কটাকে নিয়ে। অপ্রিয় মানুষটাকেও আর অসহ্য লাগে না, বরং অন্যরকম এক মুগ্ধতা, স্নিগ্ধতা কাজ করে। ভালো লাগার ফুল ফোটে মনে। নিজের এমন পরিবর্তন স্পর্শী শনাক্ত করছে ঠিকই, কিন্তু গুরুত্ব দেয়নি। নামবিহীন অনুভূতিগুলো অতি মিষ্টি হয় বলে হয়তো। আড্ডা ভাঙে রাত 9টা নাগাদ। গৃহকর্মীরা ছুটে যায় রান্নাঘরের দিকে। রাতের আয়োজন এখনো বাকি। ছোট বড় সকলে উঠে চলে যায় নিজ নিজ রুমে, কয়েকজন দিয়ে বসে টিভির সামনে বাকি অবসর কাটাতে। স্পর্শীও চলে যায় নিজের রুমে। রুমে এসে সর্বপ্রথম তার চোখ যায় বিছানার দিকে। কোলে একটা ল্যাপটপ নিয়ে বসে আছে নির্বাণ, দৃষ্টি স্থির ল্যাপটপের স্ক্রিনে। কিছুক্ষণ পর পর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করছে। স্পর্শী এক পলক সেই দিকে তাকিয়েই রুমে প্রবেশ করে। ক্ষণেই নির্বাণ বলে ওঠে, ফ্রেশ না হয়ে বিছানায় আসবে না, একেবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন আসবে। স্পর্শী সচকিত দৃষ্টিতে নির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেন? দিঘির পাড় থেকে এসে ফ্রেশ হয়েছিলে? হওনি, এসে সোজা আড্ডায় বসে গেলে। দেখো এখনো জামায় নোংরা কাদামাটি লেগে আছে। স্পর্শী দ্রুত পেছনে ঘাড় ঘুরিয়ে জামা টেনে দেখার চেষ্টা করলো এখনো মাটি লেগে আছে কিনা। জামার এক কর্নারে সামান্য মাটি লেগে আছে, যা চোখে পড়ার মতো নয়। স্পর্শী নির্বাণের দিকে তাকিয়ে বলল, আচ্ছা চেঞ্জ করে নিচ্ছি। নির্বাণের ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিয়ে বলে, এবারে একেবারে শাওয়ার নিয়ে এসো কিন্তু। স্পর্শীর চোখটা বড় বড় করে তাকিয়ে বলে, আবার শাওয়ার কেন? মাটিতে বসেছিলে, শরীরে কত জীবাণু নিয়ে ঘুরছো, সেই হিসাব আছে? স্পর্শী সরু কণ্ঠে বলে, তাই বলে এই রাত বিরাতে শাওয়ার নিতে হবে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নির্বাণ প্রখর দৃষ্টিতে তাকিয়ে বলে, মোটেও না, আমার সাথে থাকতে গেলে হাইড্রোজেন মেনটেন করতে হবে, এমন নোংরা থাকা যাবে না। স্পর্শী রোষাগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে আমি থাকবো না আপনার সাথে? আমি ছাড়া তোমার কোনো গতি নেই, থাকতে তো তোমাকে আমার সাথেই হবে। তাই কথা না বাড়িয়ে যা বলেছি তাই করো, যাও। নির্বাণের প্রথম দিকের কথাগুলো শুনে স্পর্শী থমকালো, গোল গোল চোখে দেখতে থাকলো শ্যাম মানবটিকে। পরবর্তীতে আগের কথার রেশ ধরে মুখ ফুলালো সে, বিতৃষ্ণায় মুখ ঘুরিয়ে নিল। দৃঢ় কণ্ঠে কিছু বলতে চাইল, কিন্তু পরেক্ষণেই ভাবল, এমন একরোখা মানুষকে আদৌ কিছু বলে লাভ আছে? অবশেষে না পেরে স্পর্শী ফুঁসতে ফুঁসতে চলে গেল ফ্রেশ হতে। তোয়ালে দিয়ে ভালো মতো চুল মুছে স্পর্শী বিছানায় এসে বসল, আর চোখে একবার তাকালো নির্বাণের দিকে। নির্বাণ তখনও ল্যাপটপ নিয়েই ব্যস্ত। স্পর্শী আনমনে নির্বাণকে কিছু কটূক্তি শুনিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। অতঃপর মোবাইল হাতে নিতেই রিংটোন বেজে উঠল তার। সালেহা কল করেছেন। স্পর্শী কলটা রিসিভ করে কিছুক্ষণ তার সাথে কথা বলল। তাদের কথার মাঝেই স্পৃহা এসে সালেহার থেকে ফোনটা কেড়ে নিয়ে কথা বলা শুরু করলো। আপু,
তুমি কবে আসবে? স্পর্শী কিঞ্চিত হেসে বলে, এই তো 2-3 দিনের মধ্যেই এসে পড়ব। কেন, কি হয়েছে? পার্সিয়া কি জ্বালাচ্ছে? জ্বালাচ্ছে মানে? পুরো ঘর উড়িয়ে রেখেছে একেবারে। ঘন্টাখানেক পর পর তোমার রুমে গিয়ে দেখে আসে যে তুমি আছো কিনা। তোমায় না পেলে তোমার ছবির সামনে গিয়ে যে চিল্লানি দেয়, আল্লাহ! এ আর নতুন কি? তা কিছু খাওয়াতে পেরেছিস? স্পৃহা অবসন্ন কণ্ঠে বলে, প্রথম দিন একেবারে খাওয়াতে পারেনি, পরের দিন নিজে থেকে এসেই খেয়েছে। আপু শোনো, শ্বশুরবাড়ি যাওয়ার সময় এই আপদটারে নিয়ে যাবে, একে আমি পালতে পারবো না। স্পর্শী এইবার আর চোখে নির্বাণের দিকে তাকায়। মনে পড়ে যায় তার বিয়ের দ্বিতীয় দিনের কথা, কিভাবে নির্বাণ পার্সিয়াকে রুম থেকে বের করে দিতে বলেছিল। যতটুকু সে বুঝেছে, ইহকালের নির্বাণ পার্সিয়াকে নিজের বাসায় ঢুকতে দিবে না। স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখা যাক। স্পৃহা আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরেই আধার আকাশ গর্জন করে উঠল। বাতাসের বেগ বাড়ল হু হু করে। বৈশাখী ঝড়ের আবির্ভাব ঘটল ধরণীর বুকে। স্পর্শী এক পলক জানালার বাহিরে তাকালো। কাঁচা মাটির সুবাস নিঃশেষে একবার মিশে যেতে লাগলো প্রফুল্ল চিত্তে। স্পর্শী স্থির চিত্তে এগিয়ে গেল জানালার দিকে। লোহার গারদের মধ্যে হাত বের করে বৃষ্টির ছোঁয়ার চেষ্টা করলো। দক্ষিণা বাতাস চলতে শুরু করলে শীতল কণাগুলো খুব আদুরে ভঙ্গিতে এসে পরশ বোলায় স্পর্শীর চোখে মুখে। জানালার ধারে লাগোয়া কাঠগোলাপের গাছটি কেঁপে উঠছে। নির্বিকার দৃষ্টিতে তাকায় শ্যামময়ী নারীর সিক্ত হাতের পানে। নারীর বাহুর প্রেমে পড়তেই কয়েকটি শুভ্রে মোড়ানো ফুল লুটিয়ে পড়ে তার বাহুতে। স্পর্শী চমকায়, বেশ চমকায়, কিন্তু পর মুহূর্তে প্রফুল্ল চিত্তে হেসে ওঠে। আকস্মাৎ পেছন থেকে কেউ স্পর্শীর বাহু টেনে ভেতরে নিয়ে আসে। বেসামাল হয়ে ওঠায় হাত থেকে ছুটে নিম্নে অতুল আধারে হারিয়ে যায় ফুলগুলো। স্পর্শী ক্ষিপ্ত চোখে তাকাই পাশে। নির্বাণ জানালা আটকে স্পর্শীর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই অবেলায় বৃষ্টিতে ভিজছ কেন? ঠান্ডা লেগে যাবে তো তোমার। স্পর্শী কপট রাগ দেখিয়ে বলে, বৃষ্টির জন্য কি না জানি না, তবে আপনার খুঁতখুঁত স্বভাবের জন্য আমার ঠিকই ঠান্ডা লেগে যাবে। তাই খামোখা বৃষ্টিকে দোষ দিবেন না। মুহূর্তেই নির্বাণ দুজনের মাঝেই দূরত্ব ঘুষিয়ে দিয়ে স্পর্শীর ওড়নার একাংশ নিয়ে খুব সন্তর্পণে স্পর্শীর মুখে পড়ে থাকা বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মুছে দিল। অতঃপর স্পর্শীর থেকে সরে এসে বলল, সেটা আমার জন্য না, তোমার ঠিক মতো চুল না মোছার জন্য লাগবে। একদিনও তো ঠিক মতো চুল মোছো না তুমি, এখনো দেখো তোমার চুল ভেজা। দেখো দেখো। স্পর্শী প্রথমে নির্বাণের কাছে আসায় ধাতস্থ হলেও তার পরবর্তীতে কথাতে এক দফা নিজের আর্দ্র চুলের দিকে তাকিয়ে থমকালো। অতঃপর নিজের দোষ ঢাকতে, সেটাও তো আপনার জন্যই না, আপনি এত রাতে আমাকে শাওয়ার নিতে বলতেন, আর না আমার চুল ভেজা থাকতো। নির্বাণ ভুরু কুঁচকে বলে, নিজের দোষ আমার উপরে চাপাতে চাচ্ছ? স্পর্শী থমথমে খেয়ে বলে, একদম না, যেটা সত্য সেটাই বলেছি। ক্ষণেই রাতের খাবারের জন্য আলিয়া ডাক পাড়তেই নির্বাণ মন্থর কণ্ঠে বলল, ঝগড়া করার ইচ্ছা হলে পরে করিও, এখন চলো খেতে। নানা যান দেরি করা পছন্দ করেন না। কথাটা বলেই নির্বাণ বেরিয়ে যায়। স্পর্শীও দ্বিরুক্তি না করে মাথার ওড়নাটা ঠিক করে ছুটল নির্বাণের পিছু পিছু। কিন্তু এই ফাঁকে স্পর্শী বুঝলই না নির্বাণের প্রতি থাকা সংশয়, জড়তা, অস্বস্তি যে আজ কাটিয়ে উঠেছে। ধীরে ধীরে সেও অভ্যস্ত হয়ে পড়েছে নির্বাণের সহিত। দুপুরে মাহিনের বউ ভাত। ব্যস্ততা থেকে অবকাশ মেলাতেই নির্বাণের রুমে আসে। স্পর্শী তখন আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের সাজ ঠিক করতে মগ্ন। নির্বাণের আবির্ভাব তার বোধগম্য হয়নি। নির্বাণ এক পলক সেই দিকেই তাকালো। দৃষ্টি গিয়ে ঠেকল শাড়ির ফাঁকের নিষিদ্ধ এক স্থানে। সংযত চিত্তে দ্রুত সে দৃষ্টিটা সরিয়ে নিল। ব্যাগ থেকে নিজের শার্ট স্যুট বের করে নিল। বিছানায় সেগুলো রেখে শুভ্র শার্টটি হাতে নিল প্রথমে। ব্যাগের চাপে শার্টটির ভাঁজ প্রায় নষ্ট হয়ে গিয়েছে।
নির্বাণ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করার মতো শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। নীলুফার সামনে গিয়ে মন্থর কণ্ঠে বলে ওঠে, মা, আয়রনটা কোথায়? নীলুফার চশমাটা তখন ঠিক করা মাত্রই বিছানায় বসেছিলেন। নির্বাণের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই তিনি চোখ তুলে তাকান। শান্ত কণ্ঠে বলেন, আলিয়া ভাবির রুমে থাকার কথা। মামিকে একটু বলে দিতে, আমার শার্টটা আয়রন করে দিতে হবে। আচ্ছা তুই যা, কাউকে বলে আমি তোর রুমে পাঠিয়ে দিচ্ছি। নির্বাণ ছোট করে আচ্ছা বলে চলে যায়। রুমে এসে বসতেই নাহিদ হুড়মুড় করে নির্বাণের রুমে ঢোকে। উচ্চকণ্ঠিত কণ্ঠে বলে, ভাবি, ফুলের মালাটা সুবর্ণ পাঠিয়েছে তোমার জন্য, নাও। স্পর্শী ফিরে তাকায়, মিষ্টি হেসে বলে, ধন্যবাদ ভাইয়া। নাহিদও প্রতি উত্তরে মিষ্টি হেসে রজনীগন্ধার মালাটা এগিয়ে দেয় স্পর্শীর নিকট। স্পর্শী সেটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের এক পাশে রেখে দিয়ে পুনরায় নিমগ্ন হলো নিজ কাজে। নাহিদ এক পলক নির্বাণের দিকে তাকিয়ে ভুরু কুচকালো। সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই এইভাবে মেয়েদের মতো বসে আসিস কেন? রেডি হবি না? নির্বাণ শান্ত কণ্ঠে বলে, শার্টের আয়রন নষ্ট হয়ে গিয়েছে, শার্ট আয়রন করে রেডি হয়ে যাব। নাহিদ বিছানার কাছে এসে শুভ্র শার্টটা হাতে নিয়ে বলে, কই নষ্ট হয়েছে? সামান্য একটু কুঁচকে গিয়েছে, তাও নিচের দিকে। এইটাকে আবার আয়রন করা লাগে? শার্ট তো কোটের নিচেই থাকবে রে ভাই, দেখবে কে? নির্বাণ সগরোক্তি কণ্ঠে বলে, তোকে এত কথা বলতে কেউ বলেনি, ঠিক আছে? যা এখান থেকে এখন। নাহিদ প্রত্যুত্তর করার আগেই আলিয়ার ছোট ছেলে ফাহিম আসে রুমে। নির্বাণকে আয়রন দিয়ে চটজলদি চলে যায়। নাহিদ তা দেখে আফসোসের সুরে বলে, এত খুঁতখুঁতে স্বভাব ভালো না, বুঝলি? তোর এই স্বভাবের জন্য কবে না জানি আমার কিউট ভাবিটা পালিয়ে যায়। দেখ, আগেই বলে রাখছি, ভাবি যদি পালাই না, আমি তোর নামে কেস ঠুকে দিব। নির্বাণ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর ভাবিরটা জানি না, তবে তুই যদি এখন আমার সামনে থেকে দূর না হোস তাহলে। নির্বাণের কথা শেষ হওয়ার পূর্বেই নাহিদ বলে ওঠে, রাগিস কেন ভাই, মজা করছিলাম তো। তোকে মজা করতে কে বলেছে? টিচারদের এই এক সমস্যা, কথায় কথায় সিরিয়াস হয়ে যায়। এই, তোকে টিচার হতে কে বলেছিল রে? চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হতে পারলি না? নির্বাণ চড়া গলায় বলে, যাবি তুই? নাহিদ দ্রুত পায়ে দরজার দিকে যেতে যেতে বলে, যাচ্ছি। নাহিদ যেতেই নির্বাণ শব্দ করে দরজাটা লাগিয়ে দেয়। এইদিকে দুই ভাইয়ের কাণ্ড দেখে স্পর্শী ঠোঁট চেপে হাসছে। নির্বাণ ঘুরে স্পর্শীর দিকে তাকাতেই স্পর্শী বলে ওঠে, দেন, আমি আয়রনটা করে দিচ্ছি। দরকার নেই, হাতে লাগিয়ে ফেলবে তুমি, আমি করে নিচ্ছি। স্পর্শী অনড় কণ্ঠে বলে, কিছুই হবে না, দেন আমায়, আমি করে দিচ্ছি। নির্বাণ ভরাট কণ্ঠে বলে, স্পর্শী, না করেছি কিন্তু আমি। নির্বাণের ভরাট কণ্ঠের পৃষ্ঠে দমে গেল স্পর্শী। হতাশাজনক নিঃশ্বাস ফেলে নিজের কাজ করতে লাগলো। ওয়াশরুম থেকে একেবারে তৈরি হয়ে বের হলো নির্বাণ। বিছানার সামনে দাঁড়িয়ে বাঁ হাতের বোতামটা লাগাতে লাগাতে পূর্ণ দৃষ্টিতে তাকালো সামনে। স্পর্শী এক মনে নিজের খোপায় রজনীগন্ধার মালাটা গাঁথতে ব্যস্ত। অনেকক্ষণ ধরেই চেষ্টা চালাচ্ছে হেয়ার পিনের সাহায্যে মালাটা সুন্দরভাবে খোপায় এঁটে দেওয়ার জন্য, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। যতবারই সে ব্যর্থ হচ্ছে ততবারই সে পাতলা ঠোঁট দুটি নাড়িয়ে বিড়বিড় করে উঠছে। নির্বাণ তা দেখে আনমনেই হাসল। হাতার বোতাম লাগিয়ে নিঃশব্দে এগিয়ে গেল সেই দিকে। স্পর্শীর পেছনে দাঁড়িয়ে বলে, দাও, আমি সাহায্য করছি। স্পর্শী আয়নার মধ্য দিয়ে নির্বাণের পানে তাকালো। অভিমানী কণ্ঠে বলল, লাগবে না, আমি পারবো করতে। স্পর্শীর অভিমান বুঝতে পেরে নির্বাণ ঠোঁট কামড়ে হাসে। মধ্যবর্তী দূরত্ব ঘুষিয়ে নির্বাণ স্পর্শীর খুব নিকটে এসে দাঁড়ায়। স্পর্শীর হাত থেকে হেয়ার পিনগুলো নিয়ে নেয়। তুমি না বললেই আমায় শুনতে হবে? স্পর্শী প্রতিউত্তর না করে মাথা নুইয়ে দাঁড়ায়। নির্বাণের নৈকট্য স্পর্শীর বক্ষ স্পন্দনের গতানুগতিক ধারায় ব্যাঘাত ঘটিয়ে বাড়িয়ে দেয় সে শতগুণ। কণ্ঠ নালীতে আটকা পড়েছে কথাগুলো। উত্তর না পেয়ে নির্বাণ পিনগুলোর দিকে তাকিয়ে বলে, এইগুলো লাগায় কিভাবে? নির্বাণের প্রশ্নে স্পর্শী চোখ তুলে তাকায়।
জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে শব্দ টেনে বের করে কণ্ঠনালীর মধ্য হতে, বুঝিয়ে দেয় কিভাবে হেয়ারপিনগুলো ব্যবহার করতে হয়। নির্বাণ নির্দেশনা শুনে বুঝে খুব সন্তর্পণে স্পর্শীর খোপায় মালাটা চেপে হেয়ারপিনগুলো এঁটে দিতে শুরু করে। মাঝে মধ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে নির্বাণের আঙ্গুল ছুঁয়ে যায় তার স্পর্শীর গলদেশে, কাঁধে। মুহূর্তের ভেতর থেকেই কেঁপে ওঠে স্পর্শী। অজানা ভালো লাগায় আবৃত হয় মন আর চিত্ত। মালা গাঁথা শেষে নির্বাণ স্পর্শীর কাঁধের কাছে মুখ আনতেই তপ্ত নিঃশ্বাসের দল আছড়ে পড়ে স্পর্শীর গলদেশে। শাড়ির ওপর দিয়ে আলতো হাতে স্পর্শীর কোমর জড়িয়ে ধরতেই স্পর্শী কেঁপে ওঠে। আয়নার মধ্য দিয়ে বৃহৎ নিষ্পলক দৃষ্টিতে তাকায় নির্বাণের পানে। নির্বাণ কিঞ্চিত হেসে স্পর্শীকে দ্বিগুণ অবাক করে ওষ্ঠ ছোঁয়ায় তার কাঁধে। মিইয়ে যাওয়া কণ্ঠে বলে, কৃষ্ণময়ীর অলঙ্কার লাজুকতার অভিমান নয়। কথাটা কর্ণগোচর হতেই স্পর্শী স্থির হয়ে যায়। নিজের সাথে মেদুর গালে ছড়ায় স্নিগ্ধতা। অভিমানী মন গলে একেবারে নিরুদ্দেশ হয় আকাশে। এই কথার পর কি আদৌ অভিমান থাকার দুঃসাহসিকতা করে? কিছুক্ষণ পরে সরে আসে নির্বাণ। বিছানার ওপর থেকে কোট নিয়ে দরজার দিকে যেতে যেতে বলে, তাড়াতাড়ি এসো, বাহিরে অপেক্ষা করছি আমি। চারিদিকে কোলাহলে স্পর্শীর মাথা ধরে আসতেই নীরব এক জায়গায় খুঁজে চেয়ার টেনে বসে পড়ে। তপ্ত নিঃশ্বাস ফেলে শাড়ির কুচি ঠিক করে নেয়। অতঃপর পার্স ব্যাগ থেকে মুঠোফোনটা বের করে ফেসবুক স্ক্রল করতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে চলে যেতেই আকস্মাৎ স্পর্শীর ফোনটা বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে কল আসতে দেখে ভুরু কুঞ্চিত হয়ে আসে তার। কিছুটা আশঙ্কা নিয়ে কলটা রিসিভ করে সালাম দেয় স্পর্শী। কিছুক্ষণ নীরবতায় অতিবাহিত হয়ে অপর পাশ থেকে সালামের উত্তর আসে, সেই সাথে একটি প্রশ্ন, আমার নাম্বারটা সেভ করনি এখনো? কণ্ঠস্বরের মালিককে শনাক্ত করতে পেরে স্পর্শীর অভিব্যক্তি বিবর্ণ হয়ে ওঠে। শুকনো গলায় ঢোক গিলে বলে, ভুলে গিয়েছিলাম। অপর পাশ থেকে নির্বাণ তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, কোথায় তুমি? বাদিকটায় আছি, মাথা ধরেছিল তাই নিরিবিলি জায়গা দেখে এখানে এসে বসেছি। নির্বাণ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, ঠিক আছো তুমি? হ্যাঁ, এখন ঠিক আছি, চিন্তা করার বিষয় নেই। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। স্পর্শী আচ্ছা বলে কান থেকে ফোনটা নামিয়ে নেয়। ফোন কাটার জন্য আঙ্গুল স্ক্রিনে ছোঁয়ানোর আগেই পাশ থেকে একজন বলে ওঠে, এক্সকিউজ মি মিস। স্পর্শী চোখ তুলে তাকায়। জি? হাস্যোজ্জ্বল মুখশ্রীর অধিকারী এক ছেলে বলে ওঠে, আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। আগে পাশে বসি, তারপর না হয় বলি। স্পর্শী ইতস্তত করলো। ছেলেটা উত্তর পাওয়ার অপেক্ষা না করেই বসে পড়ল। স্পর্শী তা দেখে নিজের সিট ছেড়ে এক সিট পিছিয়ে বসলো। ছেলেটা তা দেখে হেসে বলল, আমি দেখতে কিন্তু এতটাও খারাপ নই যে আপনাকে ভয়ে পিছিয়ে যেতে হবে। স্পর্শী ভুরু কুঁচকে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা চমৎকার এক হাসি দিয়ে বলল, জানি আমি কিছুটা অদ্ভুত টাইপ, কিন্তু খারাপ না। স্পর্শী কোনো রকম ভনিতা না করে জিজ্ঞাসা করে, আমার সাথে আপনার কি যেন কথা ছিল? ছিল তো, তবে এখন বলতে ইচ্ছে করছে না। স্পর্শী বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে, যেহেতু ইচ্ছে করছে না সেহেতু এখন আসতে পারেন। রেগে গেলেন বুঝি? আচ্ছা, ভনিতা করছি না আর, সোজা পয়েন্টে আসি। আপনাকে কয়েকদিন ধরেই আমি নোটিস করছিলাম। বলতে পুরো পুরো বিয়েতেই আমি আপনাকে দেখে গিয়েছি। যতটুকু বুঝেছি আপনার প্রতি আমি কিছু ফিল করি, কিন্তু সেটা কীরকম ঠিক জানি না। আজকের পর আপনার সাথে আমার দেখা হওয়ার সুযোগ তেমন নেই, তাই আপনাকে একা দেখে ভাবলাম মনের কথাটা বলেই দেই। কথাগুলো লম্বা নিঃশ্বাস ফেলল ছেলেটা। অতঃপর স্পর্শীর চোখে চোখ রেখে বলো, আই লাইক ইউ। স্পর্শী কাট কাট গলায় বলে, আর কতজনকে এই কথাটা বলেছেন শুনি? ছেলেটা অবাক হয়ে বলে, কতজন মানে? আপনাকেই প্রথম বলেছি। স্পর্শী বিরক্তিকর কণ্ঠে বলে, চেনা নেই জানা নেই, হুট করে কাউকে বললেই হলো আই লাইক ইউ? আর মেয়েরাও বুঝি নাচতে নাচতে আপনাকে হ্যাঁ বলে দিবে? এত সস্তা মনে হয় মেয়েদের? ছেলেটা থতমত কণ্ঠে বলে,
তা না, ভুল বুঝছেন আপনি। আমি সেটা বোঝাতে চাইছি না। আচ্ছা, আপনার সমস্যা একটাই তো, আমরা অপরিচিত। ওকে, আমি পরিচয় বলছি আগে। আমি কনের খালাতো ভাই, বন্ধু আদিত্য। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। এইবার আপনার পরিচয় বলুন। স্পর্শী কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে নির্বাণের কণ্ঠ ভেসে আসে। তার পরিচয়, সে আমার একমাত্র বউ এবং বরের বড় ভাবি। ঠিক আছে? স্পর্শী কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে নির্বাণের কণ্ঠ ভেসে আসে। তার পরিচয়, সে আমার একমাত্র বউ এবং বরের বড় ভাবি। কথাটা শুনে স্পর্শী আর আদিত্য দুজনেই পেছনে ঘুরে তাকায়। নির্বাণ কান থেকে ফোনটা নামিয়ে কলটা কেটে এগিয়ে এসে স্পর্শীর হাত ধরে টেনে উঠিয়ে বলে, প্লাস ও তোমার সিনিয়রও, ভুল জায়গায় ট্রাই মারছো ব্রাদার। নির্বাণের কথায় আদিত্যের মুখটা হা হয়ে আসে। সে বিমর্ষ চিত্তে একবার স্পর্শীর দিকে তাকায়, আরেকবার নির্বাণের দিকে। অতঃপর কোনো মতে উঠে নির্বাণের দিকে তাকিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। কথাটা বলে আদিত্য দ্রুত কেটে পড়ে। নির্বাণ এক পলক সেই দিকে তাকিয়ে স্পর্শীর দিকে তাকায়। স্পর্শী আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে জিজ্ঞাসা করে, কি? এইভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি আমার সামনে ভেজা বিড়াল থাকা মেয়েটা আসলে ভেজা বিড়াল নয়। স্পর্শী থমথমে দৃষ্টিতে তাকায়, অস্পষ্ট সুরে বলে, তেমন কিছু না। কথাটা বলে দ্রুত দৃষ্টি নামায় সে। সে জানে সকলের নিকট কঠোর হলেও নির্বাণের সম্মুখে সে কঠোর হতে পারে না, চেয়েও কথার খই ফুটাতে পারে না। লজ্জায় আবৃত এবং অন্যরকম অনুভূতির শিহরণে জর্জরিত থাকে। কিন্তু এইটা কি আর স্বীকার করা যায়? নির্বাণ বলে, তা না হয় বুঝলাম, কিন্তু আমি এখন সেটা নিয়ে ভাবছি না। ভাবছি তোমার নতুন পরিচয়ের কথা। স্পর্শী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, আবার কোন পরিচয়? নির্বাণ মুচকি হেসে স্পর্শীর নিকট কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তোমার আরেকটা পরিচয় হচ্ছে তুমি আমার না হওয়া বাচ্চার মা। কথাটা কর্ণপাত হতেই স্পর্শীর কান গরম হয়ে আসে। সে দ্রুত নির্বাণের কাছ থেকে দূরে সরে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনাকে আমি ভালো জানতাম। নির্বাণ হেসে বলে, তো এখন খারাপ জেনে নাও। স্পর্শী আনমনে নির্বাণকে বকাঝকা করে চলে যেতে নিলে নির্বাণ পেছন থেকে স্পর্শীর হাতটা ধরে বলে, আমার সাথে সাথে থাকবে এখন, আসো। আকাশে পূর্ণ চাঁদের আবির্ভাব। নির্বাণ পায়চারি করতে করতে এসে দাঁড়ালো জানালার ধারে। ক্ষণেই এক মুঠো স্নিগ্ধতা হুমড়ি খেয়ে পড়ল শ্যাম পুরুষের ছোঁয়া পেতে। লেপ্টে গেল মুখশ্রী চিবুক গলদেশের সহিতে। নির্বাণ মোবাইলের কৃত্রিম পর্দায় সময়টা দেখে নিল একবার। একটার ঊর্ধ্বে সময় গড়িয়ে গিয়েছে, অথচ স্পর্শীর কোনো খোঁজ নেই। অনুষ্ঠান থেকে আসার পর সে যে চোখের আড়াল হলো তো হলোই, ভুলেও আর ধরা দিল না নির্বাণের সন্নিধানে। হঠাৎ এমন আচরণের মানে বুঝতে পারল না নির্বাণ। কিঞ্চিত প্রহর অপেক্ষা করে নিজে থেকে স্পর্শীর খোঁজ করছিল কয়েকবার, কিন্তু লাভ হয়নি। ধরা দেয়নি ফাঁকিবাজ মেয়েটা। ধৈর্যের বাঁধ ভাঙতেই বিতৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করল নির্বাণ। বিরক্তির সাথে তাকালো একবার আকাশের পানে, অতঃপর বেরিয়ে এলো রুম থেকে। চারিদিকে চোখ বুলিয়ে রওনা দিল নীলুফার রুমের দিকে। নীলুফার রুমের সামনে আসতেই শুনতে পেল কারোর রিন রিনে কথার এবং হাসির শব্দ। নির্বাণ বিড়বিড় করল, আমাকে দহনে দগ্ধ করে দেখো, কি নিশ্চিন্তে হেসে খেলে বেড়াচ্ছে মেয়েটা। তপ্ত নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে এগিয়ে গেল। আলতো হাতে খুলল দরজা। স্পর্শী তখনও নীলুফার সাথে কথা বলায় মশগুল। বুঝতে পারেনি নির্বাণের উপস্থিতি। নির্বাণ গলা ঝেড়ে নীলুফার দিকে তাকিয়ে বলল, এখনো ঘুমাওনি কেন মা? রাত দেখছি কয়টা বাজে? নীলুফা ও স্পর্শী দুজনেই চকিত দৃষ্টিতে তাকালো দরজার পানে। নির্বাণ স্পর্শীর দিকে তাকাতেই চোখাচোখি হলো। স্পর্শী দ্রুত দৃষ্টি সরালো। নীলুফা নিজের চশমাটা ঠিক করে বলে, এই তো ঘুমাতে যাচ্ছিলাম। নির্বাণ কয়েক কদম এগিয়ে এসে বলে, তোমাকে না ডাক্তার বলেছে রাত না জাগতে? তাও কথা শোনো না কেন? রাতে ওষুধ খেয়েছো? নীলুফা নির্লিপ্ত কণ্ঠে বলে, হ্যাঁ খেয়েছি। আচ্ছা, তাহলে এখন শুয়ে পড়ো। নীলুফা কিছু বলতে যাবেন তার আগে নির্বাণ পুনরায় বলে ওঠে,
স্পর্শী, রুমে আসো। স্পষ্ট আদেশ বাণী। স্পর্শী দৃষ্টি নত রেখে মাথা দুলিয়ে সম্মতি জানালো। নির্বাণ এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় রুম থেকে। নীলুফা না তা দেখে বলেন, কাল কথা হবে নে, এখন যাও, ডাকছে তোমায়। স্পর্শী লজ্জায় আড়ষ্ট হয়ে নীলুফাকে কোনো রকমে শুভরাত্রি জানিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। নিজের রুমের দিকে যেতে যেতেই আনমনে ভাবে, এমন অদ্ভুত কেন মানুষটা, মায়ের সামনে এইভাবে কেউ রুমে যেতে বলে? উফ, মায়ের সামনে কি এক অস্বস্তিকর অবস্থায় পড়তে হলো তাকে। মানুষটা স্পষ্টভাষী জানতাম, কিন্তু তা যে এতটা, সে ধারণা এহকালে আমার ছিল না। অনুষ্ঠান থেকে এসে স্পর্শী ইচ্ছে করে নির্বাণের সামনে আর পড়েনি। চক্ষু লজ্জায় নাকি অস্বাচ্ছন্দ্যে সেটা জানা নেই তার। তবে আজ নির্বাণের কথা ভাবনায় আসলেও উৎকণ্ঠা, ব্যগ্রতা, বিড়ম্বনতায় কুঁকড়ে যাচ্ছিল সে, যার দরুন চোখের আড়ালে থেকে দিনটা কাটিয়ে দিয়েছিল। ভেবেছিল রাতটা আজ কথায় কথায় নীলুফার রুমেই কাটিয়ে দিবে, কিন্তু তা আর নির্বাণ হতে দিল কোথায়। নৈরাশ্যজনক নিঃশ্বাস ফেলে রুমে ঢুকলো সে। চোখের পলকেই নিজেকে কারোর দৃঢ় বন্ধনে নিজেকে আবিষ্কার করলো সে। মুহূর্তে ভোরকে উঠল, বিমূঢ় নয়নে তাকালো সামনে। নির্বাণ রোষাগ্নি কণ্ঠে জিজ্ঞাসা করে, সন্ধ্যা থেকে কোথায় ছিলে? স্পর্শী ফাঁকা ঢোক গিলে বলে, এই তো এখানেই। এইখানে বলতে কোনখানে? স্পর্শী প্রত্যুত্তর করল না। তা দেখে নির্বাণ তার আর স্পর্শীর মধ্যবর্তী দূরত্ব ঘুষিয়ে দাঁড়ায়। মন্থর কণ্ঠে বলে, পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে? কিন্তু কেন, কি করেছি আমি? স্পর্শী প্রায় রুদ্ধশ্বাস অবস্থায় এবার। শব্দ, বাক্য, নিঃশ্বাস সব যেন কুণ্ডুলি পাকিয়ে বসে আছে কণ্ঠনালীর মধ্যখানে। টু শব্দ পর্যন্ত করার এখন দায় সমান স্বীকার স্পর্শীর নিকট। কোনো মতে অস্পষ্ট স্বরে সে বলে, তেমন কিছু না, ভুল বুঝছেন আপনি। নির্বাণ কিছুক্ষণ মৌন থেকে বলে, পরের বার যেন না দেখি তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে নির্বাণ স্পর্শীকে ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ছাড়া পেয়ে স্পর্শী দীর্ঘশ্বাস নেয়। এতক্ষণে তার জানে জান আসলো বোধ হয়। আনমনে আওড়ালো, আসি তো আপনার সাথে, শুধু আজকের রাতটা, পরে আমাকে আর পাবেন কোথায়? আকস্মাৎ নির্বাণ মন্থর কণ্ঠে বলে ওঠে, লাইটটা অফ করে ঘুমাতে আসো। স্পর্শী সচকিত দৃষ্টিতে তাকালো নির্বাণের অভিমুখে, অতঃপর লাইটটা অফ করে বিছানার দিকে যেতেই শব্দহীনভাবে বলল, হিটলার একটা। ভ্যাপসা গরমে আবৃত পরিবেশে ঘাম ঝরছে তীর তীর করে। স্পর্শী হাতের উল্টো পিঠ দিয়ে কপাল এবং ঠোঁটের উপরিভাগের জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল। ভিড় ধাক্কায় দম বন্ধ হয়ে আসছে তার। এগোতে চেয়েও এগোতে পারছে না। অবসন্ন দৃষ্টিতে আশেপাশে নাহিদ এবং বাকিদেরকে খোঁজ করলো, কিন্তু পেল না তাদের। ভিড়ের মাঝে হয়তো ছন্ন ছাড়া হয়ে গিয়েছে সকলে। বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বেই একটি মেলা বসেছে। নাহিদ এবং বাকিরা সেখানে ঘুরতে যাবে শুনে স্পর্শীও যোগ দেয় ওদের দলে। নির্বাণ আসেনি সাথে, তার নাকি ভিড় ভাট্টার জায়গা পছন্দ নয়। তবে নির্বাণ বারণ করেছিল স্পর্শীকে যেতে, কিন্তু স্পর্শী সে কথা আমলে নেয়নি। নিভৃতে এসে পড়েছিল নাহিদের সাথে। কিন্তু এইখানে যে এত ভিড় হবে এবং ভিড়ে যে হারিয়ে যাবে, তা কি আর সে জানতো? জানলে হয়তো নির্বাণের কথা অমান্য করে এইখানে আসার দুঃসাহসিকতা সে দেখাতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। চেষ্টা করলো ভিড় থেকে বেরিয়ে আসার। এমন সময় পেছন থেকে এক জোড়া পুরুষালী হাত এসে স্পর্শীকে নিজের সাথে মিশিয়ে নেয়, দৃঢ়ভাবে আগলে নেওয়ার ক্ষীণ চেষ্টা করে। ঘটনাক্রমে স্পর্শী ভড়কে ওঠে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় কিছুক্ষণের জন্য। এরপর মুহূর্তেই মেজাজ বিগড়ে যায় তার, ঘৃণায় গাটা ঘিন ঘিন করে ওঠে। স্পর্শী পেছনে না ঘুরেই কুনুই দিয়ে মানুষটির পেটে আঘাত করতে নিলে সে তার হাত ধরে ফেলে। কাট কাট গলায় বলে, হাত চালানোর আগে দেখে তো নিবে কার উপর হাত চালাচ্ছ, স্টুপিড। অতি পরিচিত কণ্ঠটি কর্ণকুহরে এসে তরঙ্গিত হওয়া মাত্রই স্পর্শী চটজলদি পেছনে ঘুরে তাকায়। মুখে কালো মাস্ক পরা থাকা সত্ত্বেও স্পর্শী কিভাবে যেন চিনে ফেলল মানুষটিকে। মৃদু কণ্ঠে বলল, নির্বাণ, আপনি?
স্পর্শীর সম্বোধন শুনে নির্বাণ এক মুহূর্তের জন্য থমকায়, অতঃপর অপ্রসন্ন কণ্ঠে বলে, আমি না হলে কে হবে? আমি বাদে কি আরো 10-12টা বর আছে তোমার? স্পর্শী থতমত খেয়ে বলে, তা থাকতে যাবে কেন? নির্বাণ সগরোক্তি কণ্ঠে বলে, আমি কি জানি? স্পর্শী অসন্তোষজনক দৃষ্টিতে তাকায়। নির্বাণের তেড়া উত্তরগুলো তার মোটেও পছন্দ হচ্ছে না। হঠাৎ পেছন থেকে ধাক্কা লাগাতেই নির্বাণ স্পর্শীর দিকে কিছুটা ঝুঁকে পড়ে। অনিচ্ছাকৃতভাবেই দৃঢ় হয় তাদের বন্ধন। স্পর্শী এইবার যেন মিইয়ে যায়, ব্যগ্র দৃষ্টিতে এদিকে সেদিকে তাকায়। নির্বাণ তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে খুব সন্তর্পণে আগলে নেয় স্পর্শীকে। ভিড় ঠেলে এগিয়ে যায় সামনে। আপাতত এইখান থেকে বের হতে পারলেই বাঁচে তারা। নির্বাণের তীব্র প্রচেষ্টা ফুলের টোকাও যেন ছুঁতে না পারে স্পর্শীকে। কিছুক্ষণের ব্যবধানে নির্বাণ ও স্পর্শী বেরিয়ে আসে ভিড় থেকে। খোলা জানালায় এসে দাঁড়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পরক্ষণে। কিছু সময়ের ব্যবধানে ঘেমে নেমে একাকার অবস্থা নির্বাণের। আকাশী বর্ণের শার্টটি কুঞ্চিত হয়ে লেপ্টে আছে গায়ের সাথে। নির্বাণ পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছে নিল, অতঃপর রোশনাল দৃষ্টিতে তাকালো স্পর্শীর পানে। এত অবাধ্য কেন তুমি? তোমাকে না আমি এইখানে আসতে মানা করেছিলাম? তারপরও কোন সাহসে এসেছো তুমি? দেখলে তো কি বিশ্রী অবস্থা। এই জন্যই আমি মানা করেছিলাম তোমাকে আসতে। স্পর্শী শত স্ফূর্ত কণ্ঠে বলে, আমি জানতাম নাকি এখানকার অবস্থা এমন হবে? তুমি না জানতেই বাকিগুলো তো জানতো, তাও কেন নিয়ে আসলো তোমাকে? কথাটা বলে নির্বাণ এক মুহূর্ত চুপ থেকে ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায় স্পর্শীর দিকে। 1 মিনিট, বাকিরা কোথায়? আর তুমি এই ভিড়ে একা কি করছিলে শুনি? স্পর্শী এইবার বিচলিত দৃষ্টিতে তাকায় নির্বাণের পানে। শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে অস্পষ্ট সুরে বলে, না মানে আমি আসলে। বলবে ওরা কোথায়? স্পর্শী চোখ খিচে বন্ধ করে গড়গড় করে বলে, ওরা কোথায় জানি না, ভিড়ের মাঝে পড়তেই হারিয়ে গিয়েছিলাম আমি। নির্বাণ এইবার শানিত কণ্ঠে বলে ওঠে, লাইক সিরিয়াসলি? তুমি বাচ্চা নাকি? এত বড় হয়েও ভিড়ের মাঝে হারায় কিভাবে মানুষ? আর হারিয়েছো ভালো কথা, ওদের ফোন করবে না? কমন সেন্স নেই তোমার? স্পর্শী মিয়ে যাওয়া কণ্ঠে বলে, ফোন বাসায় ভুলে রেখে এসেছি। নির্বাণ দাঁতে দাঁত চেপে বলে, নিজেকে ভুলে রেখে আসতে পারলা না? তাহলেই তো হতো। স্পর্শী প্রতি উত্তর করলো না, বিমর্ষ চিত্তে গুটিয়ে দাঁড়ালো। আর মনে ভাবলো, এত বকার কি আছে? মানুষ মাত্রই ভুল। এখন ভুল মানুষ করবে না তো কুকুর বিড়াল ছানা করবে নাকি? স্পর্শীকে নীরব থাকতে দেখে নির্বাণ বলল, আর যদি আমি না আসতাম তাহলে কি করতে তুমি? ভেবেছো একবার? এত কেয়ারলেস কেন তুমি? স্পর্শী এইবার চটে গিয়ে বলে, নাই বা আসতেন? আসতে কে বলেছিল আপনাকে? এসেছেন কেন আপনি? স্পর্শীর তীব্র প্রশ্নের বিপরীতে নির্বাণের শীতল উত্তর, বউ লাপাত্তা হলে না এসে উপায় আছে? এই কথার পৃষ্ঠে স্পর্শীর চেয়েও প্রত্যুত্তর করতে পারল না। শিথিলতা কাজ করলো মনের মাঝে। স্পর্শী না পেরে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নির্বাণ তপ্ত শ্বাস ফেলে পকেট থেকে মোবাইলটা বের করে নাহিদকে ফোন করলো। কয়েকবার রিং হতে নাহিদ ফোনটা তুলল। নির্বাণ দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলো, কই তুই? নাহিদ আমতা আমতা করে বলে, এই তো ভাই মেলাতে। কেন, কি হয়েছে? তোর ভাবি কোথায়? আছে এইখানেই। কথাটা শুনে নির্বাণের ভুরু কুঞ্চিত হয়ে আসে। এক পলক সে স্পর্শীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলে, আচ্ছা তাহলে সবাইকে নিয়ে বটতলার দিকে আয়, আমি অপেক্ষা করছি তোদের জন্য। নাহিদ ভোরকে উঠে বলে, তুই মেলাতে এসেছিস? কেন? না মানে হঠাৎ, তুই তো সহজতরভাবে আসিস না মেলাতে। নির্বাণ অটল কণ্ঠে বলে, আসি না বলে কি আসতে পারবো না নাকি? তা না, চুপচাপ যেখানে আসতে বলেছিস সেখানে আয়, দেরি করলে খবর আছে তোর। কথাটা বলে নির্বাণ কলটা কেটে দেয়। মোবাইলটা পকেটে ঢুকিয়ে তাকায় স্পর্শীর দিকে। স্পর্শীকে মুখ ঘুরিয়ে রাখতে দেখে নির্বাণ বলে ওঠে, এদিকে তাকাও। স্পর্শী কথাটা শুনেও না শোনার ভান করে রইল। লজ্জায় নাকি অভিমানে কে জানে। মুহূর্তে নির্বাণের দৃঢ় কণ্ঠ কুণ্ঠিত হয়, স্পর্শী তাকাতে বলেছি না আমি, তাকাও। বাধ্য হয়ে স্পর্শী পাশ ফিরল। ভুরু কুঞ্চিত করে তাকালো নির্বাণের পানে। নির্বাণ একদম এগিয়ে এসে স্পর্শীর হাতের কবজি চেপে ধরল। পরবর্তীতে
আর কখনোই ভিড় জায়গায় যাবে না, মনে থাকে যেন। স্পর্শী নিরুত্তর থেকে শুধু মাথা দোলালো। নির্বাণ এইবার স্পর্শীকে নিয়েই হাঁটা দিল বটতলার দিকে। যেতে যেতে স্পর্শী দৃষ্টি গিয়ে স্থির হলো রাস্তার ধারে বসা চুড়িওয়ালার দিকে। বিশাল আকৃতির ঝুড়িতে হরেক রকমের রেশমি চুড়ি সাজিয়ে বসেছেন তিনি। স্পর্শী থমকে দাঁড়াতেই হাতে টান পড়ল, যার দরুন নির্বাণও দাঁড়িয়ে পড়ল। সে পেছনে ফিরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোনো সমস্যা? হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? স্পর্শী মৃদু স্বরে বলল, ওইদিকে যাব একটু। কথাটা বলে হাতের তর্জনী উঠিয়ে চুড়িওয়ালার দিকে ইশারা করলো। নির্বাণ এক নজর সেই দিকে তাকিয়ে স্পর্শীর হাত ছেড়ে দিল। আচ্ছা যাও, তবে দেরি যাতে না হয়। স্পর্শী সম্মতি জানিয়ে চলে যায় সেই দিকে। নির্বাণও যায় পিছু পিছু। স্পর্শীর ঠোঁটের কোণে স্মিত হাসি ঝুলিয়ে হাঁটু ভেঙে বসলো নিচে। এক মনে দেখতে থাকলো চুড়িগুলো। চুড়ির প্রতি সে বেশ দুর্বল, বিশেষ করে রেশমি এবং খাঁচ কাটা চুড়ির প্রতি। যখন যা যেখানেই চুড়ি পাবে সে এক মুঠো কিনে আনবেই আনবে। স্পর্শী নিজের জামার সাথে মানানসই এক মুঠ চুড়ি নিল, কিন্তু টাকা দিতে নিলে বুঝতে পারলো স্পর্শী মোবাইলের সহিত টাকাটাও আনতে ভুলে গিয়েছে। মনক্ষুণ্ণ হলো স্পর্শী। নিজেরকে দুই গালে চড় মারতে ইচ্ছে করলো খুব জোরে। নির্বাণ ঠিক বলে, আসলেই সে কেয়ারলেস। স্পর্শী এক পলক তাকালো নির্বাণের পানে। নির্বাণ তখন মোবাইলে কিছু একটা করছে। স্পর্শী একবার ভাবলো নির্বাণের কাছে টাকা ধার চাইবে, কিন্তু পর মুহূর্তে বিষয়টা বিশ্রী ঠেকলো বলে আর চাইল না। যতই হোক, এখনো তাদের মধ্যে সম্পর্কটা ঠিক সেই রকম হয়ে গড়ে ওঠেনি। উপরন্ত কথাটা বলতেও তার কেমন যেন লজ্জা আর আড়ষ্ঠতা কাজ করছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। অনিচ্ছা সত্ত্বেও চুড়িগুলো ফিরিয়ে দেয় সে। উঠে যেতে নিলে লোকটি বলে ওঠে, আপামনি চুড়ি লইবেন না? স্পর্শী ক্ষীণ হেসে বলে, না চাচা, অন্য একদিন এসে নিব। হঠাৎ পাশ থেকে নির্বাণ বলে ওঠে, নিবে চাচা? আপনার আপামনি যে চুড়িগুলো পছন্দ করেছে ওইটার 4 মুঠ দেন। লোকটা একগাল হেসে বলে, আচ্ছা ভাইজান। স্পর্শী গোল গোল চোখে নির্বাণের দিকে তাকিয়ে বলে, আমি নিব না চুড়ি, আপনি কেন কিনছেন? নির্বাণ একরাশ বিরক্তি নিয়ে বলে, তোমাকে কথা বলতে বলিনি আমি। স্পর্শী কিছু বলতে যাবে তার আগেই নির্বাণ লোকটিকে বলে, চাচা চুড়িগুলো এইভাবে দেন, সে পড়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আমি চুড়ির ভাগ কইরা দিতেছি। কথাটি বলে লোকটি 4 মুঠ চুড়ি ভাগ করে নির্বাণকে দেয়। নির্বাণ সেটা নিয়ে স্পর্শীর বাহু টেনে ধরে খুব সন্তর্পণে পরিয়ে দেয় চুড়িগুলো। মুহূর্তে 2 হাত আবৃত স্বচ্ছ রঙিন প্রণয়ে। অধরের শেষ প্রান্তে খেলল হৃষ্ট চিত্তের হাসি। বটতলার সামনে আসতেই দেখা মিলল নাহিদদের। নির্বাণের সাথে স্পর্শীকে দেখে নাহিদ লাফিয়ে উঠল, উৎকণ্ঠা হয়ে বলল, ভাবি আপনি ভাইয়ের সাথে? আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজেছি জানেন, একটুর জন্য জানটা কবজ হয়নি আমার। বলে গেলেই তো হতো একবার। আমার কি করার, মারাঠাং একেবারে হতাম একেবারে। নির্বাণ নাহিদের সামনে এসে ওর কানটা মলা দিয়ে ধরে বলে, বেশি কথা না বললে তোর হয় না না? আর ওকে এনেছিস যেহেতু দেখে রাখতে পারলি না? কারোর দায়িত্ব নিতে না পারলে সাথে আনিস কেন তুই? এই ভিড়ে হারিয়ে গিয়েছিল। নাহিদ ব্যথায় কুকড়ে উঠে বলে, ভাই ছাড়, ব্যথা পাচ্ছি আমি। নির্বাণ নাহিদের কান ছেড়ে দিতেই নাহিদ দ্রুত পেছনে সরে যেতে নেয়, কিন্তু পায়ের নিচে কাদা পড়ায় পা পিছলে যায় তার, যার দরুন নাহিদ সোজা গিয়ে পড়ে গন্ধযুক্ত কাদার মাঝে। ব্যথায় আর্তনাদ করে ওঠে সে। সকলে সেই দৃশ্য দেখে উচ্চ শব্দে হেসে ওঠে। নাহিদ মুখ চোখ ঘুচে এলো। এই না হেসে আমাকে ওঠা, উফ আমার কোমর। কথাটা শুনে দ্রুত মৃদুল ও আরেকজন এগিয়ে আসে, ওকে ধরে ওঠায় নাহিদকে। নাহিদ উঠে দাঁড়াতেই নির্বাণকে উদ্দেশ্য করে বলে, সব তোর দোষ, তোর জন্য আমি কাদাতে পড়লাম। নির্বাণ নির্লিপ্ত কণ্ঠে বলে, তোর কর্মের ফল এইটা। নাহিদ 2 কদম এগিয়ে এসে বলে, তাই না? তাহলে তুইও পাবি তোর কর্মের ফল, দাঁড়া। নাহিদকে এগিয়ে আসতে দেখে নির্বাণ কয়েক কদম পিছিয়ে যায়। রাগান্বিত কণ্ঠে বলে, সামনে আসবি না তুই, তোর শরীরে কাদা দিয়ে ভরা। নাহিদ দাঁত কেলিয়ে হাসে, জানি ব্রো, কিন্তু আমার না এখন তোকে একটা টাইট হাগ দিতে ইচ্ছে করছে। আফটার অল তোকেও তো আমার ফল দিতে হবে, তাই না?
কথাটা বলে নাহিদ এগিয়ে আসতেই নির্বাণ দ্রুত পায়ে পেছনে সরে যায়। উচ্চ স্বরে বলে, আমার সামনে আসলে তোর খবর আছে নাহিদ। আজকে যাই বলো, আমি কারোর কথা শুনবো না। এই বলে নাহিদ এগিয়ে আসতে থাকলে নির্বাণ অন্যদিকে চলে যেতে থাকে। নাহিদও নাছোড় বান্দার ন্যায় নির্বাণের পিছু ছোটাছুটি শুরু করে। এইদিকে দুই বাহের কীর্তিকলাপ দেখে স্পর্শী এবং বাকিরা পেট জড়িয়ে ধরে হাসতে থাকে। ফুল অন সার্কাস। বিছানার উপরে পা তুলে বসে আছে স্পর্শী, নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। নির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে বারংবার গালে সংঘর্ষ চালাচ্ছে আর বিড়বিড় করে কিছু একটা বলেই চলেছে। মাঝে মধ্যে ঘুরে ঘুরে স্পর্শীকে জিজ্ঞাসা করে উঠছে, পরিষ্কার হয়েছে? স্পর্শী হ্যাঁ সূচক উত্তর দেওয়া সত্ত্বেও ক্ষান্ত হচ্ছে না সে, বারবার গাল ঘষেই চলেছে। ইতিমধ্যে গালের সেই অংশটুকু রক্তিমা বর্ণ ধারণ করেছে। কিছু সময় বেশি এইভাবে চলতে থাকলে হয়তো জায়গাটা ছুলেও যাবে। নির্বাণের এমন কাণ্ড দেখে স্পর্শী বিকেলের কথা মনে পড়ে যায়। সেই সময় নাহিদ নির্বাণকে জড়িয়ে না ধরলেও মাস্কের ভেতর দিয়ে গালে হালকা কাদা ছুঁয়ে দেয়। এই নিয়ে নির্বাণের যে কাণ্ড, বকে টোকে রাখেনি নাহিদকে। তবে সারা শরীরে কাদা লেগে থাকায় নাহিদ মায়ের থেকে বেঁচে যায়। অন্যথায় নির্বাণের হাতে হয়তো আজ সে শহীদ হয়ে যেত। মেলা থেকে নির্বাণ কোনো মতে তড়িঘড়ি করে বাসায় এসে দুইবার ফ্রেশ হয়। তবুও যেন তার মনের খুঁতখুঁতানি ভাবটা অতিক্রম করে উঠতে পারেনি। সে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কার্য চলমান রেখেছে তো রেখেছেই। স্পর্শীর ভাবনার মাঝেই নির্বাণ চতুর্থবারের মতো জিজ্ঞাসা করে ওঠে, দেখ তো পরিষ্কার হয়েছে কিনা? স্পর্শী চোখ তুলে তাকায়, অবসান্ন সুরে বলে, বলেছি তো হয়েছে। এই নিয়ে 4বার একই কথা জিজ্ঞাসা করলেন, এখন আর কিভাবে বোঝাই আমি আপনাকে? নির্বাণ অপসন্ন দৃষ্টিতে একবার স্পর্শীর দিকে তাকিয়ে পুনরায় আয়নাতে তাকালো। হাতের টিস্যুটা ফেলে আবারও নতুন টিস্যু নিয়ে পূর্ণ উদ্যমে গালে ঘষা শুরু করলো। স্পর্শী এইবার হতাশাজনক নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। শব্দহীনভাবে বেরিয়ে গেল রুম থেকে। স্বল্প সময়ের ব্যবধানে আবারও ফিরে আসলো সে, বাটিতে বরফ নিয়ে। বাটিটা বিছানার উপরে রেখে এগিয়ে গেল নির্বাণের দিকে। নির্বাণের চলন্ত হাতের কবজি ধরে মন্থর কণ্ঠে বলে, হয়েছে আর কত? জায়গাটা কেমন লাল হয়ে আছে দেখেছেন? আর একটু হলে তো চামড়া ছিলে গিয়ে রক্ত বেরিয়ে আসবে। থামেন এইবার। কথাটা বলে স্পর্শী নির্বাণের হাত থেকে টিস্যুটা নিয়ে ফেলে দিল। অতঃপর নির্বাণকে টেনে বিছানায় বসালো। বাটি থেকে এক টুকরো বরফ নিয়ে চেপে ধরলো গালে। সন্তর্পণে গালের চারপাশে হিম পরশ বুলিয়ে দিতে থাকলো। কণ্ঠে তীব্র রাগ মিশিয়ে বলল, আপনি না বললে অতিরিক্ত কিছুই ভালো না? নিজের বেলায় তাহলে কেন মানেন না? সামান্য কাদা লেগেছে, কোনো ক্ষতিকারক অ্যাসিড যে না, এটা তো আপনিই করেছেন। ইস, কি অবস্থা করেছেন জায়গাটার, দেখেছেন একবার? নির্বাণ প্রত্যুত্তর করলো না, নীরব রইল। নিভৃতে তাকালো স্পর্শীর দিকে। দুজনের মাঝে কিঞ্চিত দূরত্ব। দূরত্ব ঘুচে গেলেই তীব্রভাবে শ্বাস প্রশ্বাসের গতি গণনা করা যাবে। ক্ষণে নির্বাণের ইচ্ছে করল দূরত্বটা ঘুচিয়ে দিতে। ভাবনাটা কার্যকরী করতেই নির্বাণ কিঞ্চিত সময় বিলম্ব না করে স্পর্শীর কোমর চেপে ধরে তাকে নিজের দিকে টান দেয়। ঘটনা ক্রমে বুঝে ওঠার আগেই স্পর্শী বুকে পড়ে নির্বাণের দিকে। দুই আঙ্গুলের ফাঁক থেকে ছুটে পড়ে বরফের টুকরোটি। ভর সামলাতে না পেরে ঠেকে নির্বাণের বুকে। এক গাছি চুল হুমড়ি খেয়ে পড়ে মুখে। বৃহৎ বিষয়ান্বিত দৃষ্টিতে তাকায় সে। নির্বাণ ধীর হাতে স্পর্শীর মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। নিজের স্যারের সাথে উচ্চ স্বরে কথা বলছে, মনে ভয় ডর নেই? এখন আমি যদি তোমায় শাস্তি দেই, মানা করার সাধ্য আছে তোমার? স্পর্শী অস্পষ্ট স্বরেই বলে, এটা ভার্সিটি না, আর না আপনি এখন আমার স্যার। তাহলে আমি এখন কি তোমার? সেটা বুঝে না হয় শাস্তি দিব তোমায়। স্পর্শী প্রত্যুত্তর করতে গিয়েও চুপ হয়ে যায়। লজ্জায়, সংশয়, সংকোচে মেদুর গালে ছড়ায় রক্তিমা। শব্দ বাক্য হয় নিরুদ্দেশ। নির্বাণ কিছু বলতে যাবে তার আগে কর্ণকুহরে তরঙ্গিত হয় নাহিদের কণ্ঠ। ভড়কে ওঠে দুজনেই। নির্বাণ তৎক্ষণাৎই কোমর থেকে হাত সরাতেই স্পর্শী লাফিয়ে সরে দাঁড়ায় নির্বাণের নিকট হতে। আতঙ্কিত দৃষ্টিতে তাকায় দরজার দিকে। পর মুহূর্তে নাহিদ এসে বলে, ভাবি
আপনাকে মা ডাকছে, আর ভাই মা। তোকে সবকিছু গুছিয়ে রাখতে বলছে। রাতের খাবার খেয়েই রওনা হব আমরা। স্পর্শী কোনো মতে মাথা দুলিয়ে দ্রুত পা চালিয়ে শয়ন কক্ষ ত্যাগ করে। স্পর্শী যেতেই নির্বাণ রাগান্বিত নয়নে তাকায় নাহিদের দিকে। ক্ষণেই নাহিদের অভিজ্ঞ ব্যক্তি পাংশুটে হয়ে যায়। নির্বাণ দাঁতে দাঁত চেপে বলে, তুই একবার ঢাকায় চল। তোর সব হিসাব নিকাশ আমি সুদে আসলে না চুকিয়েছি, তাহলে দেখে নিস। নির্বাণের কথা শুনে নাহিদ ধরে নিল নির্বাণ তাকে বিকালের ঘটনার জন্যই শাসাচ্ছে। সেই ঘটনার রেশ ধরে নাহিদ আমতা আমতা সুরে বলে, আরে ভাই সরি না, আমি ফাজলামো করতে চাচ্ছিলাম শুধু। তোকে কাদা লাগানোর কোনো ইচ্ছেই আমার ছিল না। সব ভুলবশত হয়েছে। এইবারের মতো মাফ করে দে। জীবনেও আর তোর ধারের কাছেও ঘেসবো না, প্রমিস। নির্বাণ পুনরায় চোখ রাঙানো মাত্রই নাহিদ মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, মৃদুল আমায় বিছানায় ধুর রুমে ডাকছে, আমি যাই। কথাটা বলে নাহিদ কেটে পড়ে। নির্বাণ সেই দিকে এক পলক তাকিয়ে পুনরায় গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। তার মনে এখনো আশঙ্কা আছে তার গাল পরিষ্কার হয়নি। নিস্তব্ধ রাত্রি। বাহির হতে মাঝে মধ্যে সোডিয়াম লাইটের টুকরো টুকরো আলো গাড়ির জানালা ভেদ করে উকি ঝুঁকি দিচ্ছে স্পর্শীর ঘুমন্ত মুখস্মৃতিতে। শ্যামাময়ী নারীর ঘুমে ব্যাঘাত আনার প্রবল চেষ্টা হচ্ছে যেন। পেছনে নীলিফা আর নাহিদও তন্দ্রা ঘরে বিভোর। নির্বাণ রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে বিমর্ষ চিত্তে তাকালো স্পর্শীর পানে। ঘুমন্ত মানবীর মুখশ্রী জুড়ে তখন আদুরে ভাব বিরাজমান। আর কিঞ্চিত প্রহর আছেই তারা একসঙ্গে। অতঃপর পুনরায় দুজনেই দুই প্রান্তে। ফের কবে একত্রে আসবে দুইজনে কে জানে। যত গাড়ি এগোচ্ছে তত নির্বাণের হৃদয়ে দহন ক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের ব্যবধানে মানুষটা যে অজান্তে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সেই অভ্যাস এখন কি করে ছাড়বে সে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নির্বাণ। কিঞ্চিত প্রহর পরেই পূর্ব আকাশে অগ্নিপিণ্ডের স্নিগ্ধ আভার দেখা মিলল। কৃষ্ণ আকাশ অনাবৃত হলো নীলাভ আর সাদা চাদরে। পাখিদের কলধ্বনি গুঞ্জিত হলো চারিদিকে। নির্বাণ নাহিদ ও নীলুফাকে বাসায় নামিয়ে দিয়ে ছুটল স্পর্শীর কলোনির দিকে। দেখতে দেখতে গাড়ি এসে থামলো ব্যাংক টাউন কলোনির সামনে। নির্বাণ সিট বেল্ট খুলে ঘুরে বসলো স্পর্শীর দিকে। স্পর্শী তখনও ঘুমে কাদা। আলতো স্বরে ডাকলো নির্বাণ। কিছুক্ষণ পর গোঙানির মতো শব্দ করে স্পর্শী পিটপিটিয়ে চাইল। তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি হয়েছে? এত সকালে ডাকছেন কেন? নির্বাণ নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাসায় এসে গিয়েছি, ওঠো। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই স্পর্শী টনক নড়ল। চোখ টান টান করে তাকালো চারিপাশে। নিজের কলোনির সামনে গাড়ি দেখে স্থির হলো সে। অতঃপর পেছন সিটের দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করে, মা আর নাহিদ ভাই কোথায়? বাসায় পৌঁছে দিয়ে এসেছি। স্পর্শী চমকিত হলো। কখন? আর আমাকে ডাকেননি কেন? মা কি ভাবছে বলুন তো? বিদায়ও নিতে পারলাম না। কিছু ভাবছে না সে? মা এইসব বিষয় এত একটা গুরুত্ব দেয় না, চিন্তার বিষয় নেই। স্পর্শী অপ্রসন্ন হয়। তাও তো। কথাটা বলে কিছুক্ষণ চুপ থাকে সে। কিছুক্ষণ নীরব থেকেই নির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা আমি যাই। নির্বাণ তখন স্পর্শীর দিকে তাকিয়েই ছিল। মুহূর্তে চোখাচোখি হলো তাদের। স্পর্শী লজ্জায় সংকোচে দৃষ্টি নামালো। নির্বাণ আকস্মাৎ বলে ওঠে, স্পর্শী। নির্বাণের মোলায়েম কণ্ঠে সম্বোধন। স্পর্শীর চোখ তুলে তাকায়। জি। সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। আপনিও রেখেন। নির্বাণ কিছু বলল না, নীরবে এগিয়ে এলো স্পর্শীর মুখের সামনে। নির্বাণ এগিয়ে আসতে দেখেই স্পর্শী পেছালো না। সে জানে নির্বাণ তার সিট বেল্টটা খুলে দেওয়ার জন্যই এগোচ্ছে। খামোখা মাথা পিছিয়ে ইজ্জতের ধূলিসাৎ করার মানে হয় না। কিন্তু নির্বাণ স্পর্শীর ভাবনার ঊর্ধ্বে গিয়ে এক প্রকার অপ্রকাশিত কাজ করে বসল। নিজের শুষ্ক ঠোঁট জোড়া আলতোভাবে চেপে ধরে স্পর্শীর ললাটে। অনন্তর খুব আদরে ভঙ্গিতে স্পর্শীর গালে হাত রেখে বলে, আমার অভ্যাসগুলো এইভাবে পরিবর্তন না করলেই পারতে। কথাটা বলেই নির্বাণ স্পর্শীর সিট বেল্টটা খুলে দিয়ে সরে আসে। দৃষ্টি স্থির করে সামনে। ঘটনাক্রমে স্পর্শী বিমূঢ় বিহ্বল ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকায় সামনে।